তো ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে, মানে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়, তাদেরকে, যেখানে 4 দিন আগেও তিনি বলছিলেন যে আমি অমুকের মেয়ে, আমি পালাই না, শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না, জাতির অনেক কথা বলছেন, যেভাবে পালিয়ে গেলেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি কি মনে করেন আপনি? ওনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে, শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওভারঅল আপনি যেভাবেই বলেন। একটা জিনিস আমি খুবই, মানে আমি কি বলবো, হতবাক হয়েছি। কেন জানেন? আওয়ামী লীগের রিয়াকশনে। আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে, আদর্শিক নীতি আছে, কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, and there is no regret। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, এই যে হত্যা গুম, গত 15 বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে, এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো, এটার কোনো অনুশোচনা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কোনো অ্যাকনলেজমেন্ট নেই। তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি আশ্চর্য হয়েছি, মানে আমি সরি, আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন। এটা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, নীতি আদর্শ। আর এই যে গত 15-16 বছর যেটা দেখেছি, এটা কি আওয়ামী লীগ? দিস ইজ নট আওয়ামী লীগ। এটা হচ্ছে, আমি যেটা বারবার বলছি, বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল। এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া হয়েছে, এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। আনফরচুনেটলি শুধু আওয়ামী লীগ না, এটা আমাদের পলিটিক্যাল কালচার। আমি তো এটা বারবার বলছি, বাংলাদেশ একটা বুফে টেবিল। এই বুফে টেবিলে আমরা এক দল আসে, 5 বছর খায় এবং ছিটা ফুটা দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে। তারপরে 5 বছর আরেক দল ঈর্ষান্বিত হয় যে আহা, ওরা তো সব নিয়ে গেল। তারপরে তারা আসে এবং আবার 15 বছর পর পর 2 দলই আউট হয়ে যায়। দেখেন, আমি আপনাকে প্রমাণ করে দিব। 75-এর পর 76 থেকে 15 বছর গুনেন, 1991 সাল গণতন্ত্র আসলো। 91 থেকে এখন আপনি 15 বছর গুনেন, 2006, 2 দলই আউট। 2006 থেকে 8-9 পর্যন্ত আসলো 111 সরকার, এবং 9 থেকে 15 বছর গুনেন, 2024। সো বাংলাদেশ, আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি, আমরা ফুটছি। দেখেন, আমাদের সবার নানাবিধ সমস্যা আছে, চাকরি বাকরি আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমরা সব সময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে, তাই না? তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি। এই ডেকচির নিচে আছে আগুন, তাপ। সেই তাপটা হচ্ছে সরকার। সরকার যখন তাপ বাড়িয়ে দেয়, পানিটা ফুটতে থাকে, তাই না? ফুটতে ফুটতে একটা সময় আসে, বিস্ফোরণ ঘটতে পারে, তখন আমরা নির্বাচন দিয়ে দিই। নির্বাচন দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায়, তাই তো? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে, মানুষ ফুটতে থাকে পানির ভিতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয়। সো গত 15 বছর 16 বছর যেটা হয়েছে, একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে। দেখেন, 2014-র ইলেকশন ভোটারবিহীন ইলেকশন, 2018-র কি ইলেকশন, রাতের ভোটের ইলেকশন, 2024-এর ইলেকশন কি দামি ইলেকশন। তো আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন, এবং সেই বিস্ফোরণটা ঘটলো ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে। কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল। ইস্যুগুলো বুঝতে হবে। আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে 15-16 বছর ধরে, আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাপক দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা, হত্যা, গুম, খুন। মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল, এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল এবং
এই 2024-এর 5ই অগস্ট ঘটলো। হ্যাঁ, তো সোহেল ভাই, আমি একটা প্রশ্ন যদি করি আপনাকে, ধরেন আপনি এখন যেটা বলছেন যে গত 15 বছরে যে ফ্যাসিজম, যে ভোটারবিহীন নির্বাচন, দখলের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, আপনি কিন্তু গত 15 বছর কিন্তু দেশেই আছেন। না, গত 15 বছর দেশে নাই, আমি 2018-19 সাল থেকে আছি। 18 ধরেন 6-7 বছর আপনি দেশে আছেন। আমি যদি এটা বলি, ধরেন এই 6-7 বছরে আপনি বেশ কয়েকটা মুভমেন্ট করেছেন। সেই মুভমেন্ট গুলো ছিল জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচার, বা জাতীয় 4 নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, এসব বিষয় নিয়ে আপনি অবস্থানে ছিলেন। এই বেসিক ইস্যুগুলো নিয়ে আপনি কেন তখন কথা বলেন নাই, বা তখন কেন আপনি তো তরুণদের মধ্যে খুবই পপুলার, সিনিয়রদের মধ্যে আপনি পপুলার, আপনার যেহেতু আপনার মন মানসিকতা কিন্তু বোঝা যায় যে আপনি জটিল মানসিকতার মানুষ না, আপনি সহজ চিন্তা করেন, সব চিন্তা করেন। তো সেই জায়গাটা আপনার কোনো কার্যকর ভূমিকা আমরা কেন দেখি না এই দুইটা ইস্যু ছাড়া? না, আমি জটিল চিন্তার মানুষ, জটিল চিন্তা আমি করতে পারি, কিন্তু আমি যেহেতু চেষ্টা করি ন্যায় এবং সত্যের পথে থাকতে, তো আমার কথাগুলো আসে খুব স্পষ্ট আর কি। হ্যাঁ, ওকে। সো জটিল চিন্তা না করতে পারা ইজ নট এ গুড থিং। না, জটিল চিন্তা বলছি যে ধরেন খুবই কমপ্লিকেটেড, নিজের স্বার্থ দেখা, অনেক কিছুর জন্য নিজেকে সেভ করে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত থাকা, সেটাকে বলছি আমি জটিল। দেখেন কনক ভাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে যেটা আর কোনোদিনও হয়নি, আমি প্রথম ব্যক্তি সবচেয়ে বড় প্রতিবাদ করেছি পদত্যাগ করে। এটা বুঝতে হবে, দিস ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ। এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দ্যাট ওয়াজ মাই প্রোটেস্ট, বিগেস্ট প্রোটেস্ট এগেইনস্ট দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে, সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। নাও এখানে একটা কথা এসেছে, অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে। আচ্ছা, আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে। রাইট। আচ্ছা, এখন আমি প্রথম থেকেই আমি এটা পছন্দ করিনি, কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির অনেক লেয়ার আছে। কাপাসিয়ার মানুষ, কাপাসিয়া গাজীপুরের মানুষ আমার বাবাকে সাংঘাতিকভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তারা বারবার প্রেসার দিচ্ছে যে তাজউদ্দিনের সিট যেন হাতছাড়া না হয়, এবং আমার বোনের উপরেও অনেক প্রেসার দিয়েছে মুরব্বীরা এবং শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী। এবং আশ্চর্যজনক ভাবে প্রধানমন্ত্রী নিজে অনেকটা ওকে ফোর্স করে 2012 সালে বাই ইলেকশনে ঢুকিয়েছিলেন। এখন আপনার বুঝতে হবে জিনিসটা, আমি কিন্তু পদত্যাগ করেছি 2009 সালের 31শে মে প্রতিমন্ত্রীর পদ থেকে, এবং আমাকে নিয়ে যখন ড্রামা শুরু হলো, আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না, আমি বিদেশ থেকে আসছি দেখছি প্রটোকল পাঠিয়ে দিচ্ছে মন্ত্রীর, এবং আমার স্যালারি দিচ্ছে, এগুলো সব আমি রিফিউজ করলাম। হ্যাঁ, তখন আমি বাধ্য হলাম সংসদ সদস্যর পদ থেকে রিজাইন করতে। আমি বললাম যে আমাকে রিজাইন করতে দিবে না, মানে এটা তো অনৈতিক। আপনি তো জানেন আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে, একজন মন্ত্রী যখন চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দিবে, দ্যাট ইজ কনসিডার্ড রেজিগনেশন, হুইচ আই ডিড। এখন আমাকে নিয়ে এই নাটকগুলো করছে, তখন আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমি সংসদ সদস্য থেকেও যদি পদত্যাগ করি তাহলে তো আমাকে আর হ্যারাসমেন্ট করতে পারছে না। তখন আমি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম 2012 সালে। তখন বাই ইলেকশনে আমার বোনকে, এটা আপনাদের বুঝতে হবে, এটা একটা ফেস সেভিং মুভ ছিল, যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তাজউদ্দিন ফ্যামিলির যদি কাউকে রাখতে পারে, এটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল, ঠিক আছে, ড্যামেজ কন্ট্রোল। সো আমার বোনকে বাই ইলেকশনে আনা হলো, এবং আমার বোন 2014 সালেও পার্টিসিপেট করলো, আমিও সেটার পক্ষে ছিলাম না। 2018-তে ও ইলেকশন করলো, আমি সেটারও পক্ষে ছিলাম না। এখন অনেকে বলছেন আপনি তো ক্যাম্পেইন করেছেন, আমি পক্ষে না থাকলেও লোকাল পলিটিক্স এর বিষয়টা খুব জটিল। আমরা দেখেছি যে ওর পিছনে আবার আরেক ক্যান্ডিডেটকে দাঁড়া করিয়ে দেওয়া হচ্ছে, তখন লোকাল পলিটিক্সে আবার
লোকাল মানুষরা উদ্বেগ আতঙ্কিত হয়ে বলল আপনার করতেই হবে। তো এখানে লোকাল পলিটিক্স এর কারণে কিন্তু সে বারবার নির্বাচনে না, কিন্তু সোহেল ভাই মানে গাজীপুরের আসন তাজউদ্দিন আহমেদের পরিবারে থাকতে হবে, এই রেফারেন্সে আপনি কি একটি ফ্যাসিবাদকে সমর্থন করে যাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে কনক ভাই, আমি স্পষ্টভাবে বলি, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। আমি এটাও বলেছি যে তাজউদ্দিন আহমেদের নাম কে কাপাসিয়ার এমপি হলো না হলো এটা তাজউদ্দিন আহমেদের অবদানকে ম্লান করতে পারে না। ঠিক আছে, ওনার অবদান ইতিহাসের লেখা আছে এবং ওটাই সাক্ষী। এখন দেখেন, আমি ব্যক্তি হিসাবে এটা আমার মতামত। এখন ওর উপরে প্রেসার এসেছে লোকাল মানুষদের কাছ থেকে, এবং 2024 সালে যখন এই নির্বাচনটা হলো, আমি খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছি এই নির্বাচনে না যাওয়ার জন্য, কিন্তু ও যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই নির্বাচনেও ওর বিরুদ্ধে ঈগল প্রার্থী দাঁড়া করান দেওয়া হয়েছিল ওকে হারাবার জন্য। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনাদেরও, ঠিক আছে? আমরাও কিন্তু ভিকটিম, না সেটাও বুঝি, আমরাও পলিটিক্যাল ভিকটিম। এবং এখানে আরো বলা উচিত, এই 15ই জুলাই যখন এই ঘটনাগুলো ঘটলো, আমি এবং আমার বড় বোন, আমার মেজ বোনকে কিন্তু বারবার বলেছি পদত্যাগ করো। ঠিক আছে, সো আমাদের স্ট্যান্ড থেকে আমরা কোনোদিনও নীতি আদর্শ বিচ্যুত হইনি। না, পাশাপাশি ধরেন আমি ওটাও বলতে চাই যে ধরেন আপনার ভাগ্নেকে গুম করা হয়েছিল, রাইট, এখানে তো অনেক নানা রকমের নানা রকমের প্রেশার ছিল আপনাদের উপরে।